সুপ্রভাত। মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমাদের এই সিচুয়েশনে কেমন থাকা যায় বলুন তো বন্ধুরা। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, রাতুলকে চুচুড়া নিয়ে যাব। ওখানে একজন আই স্পেশালিস্ট আছেন, ডক্টর অরূপ বোস, ওনার কাছে একবার চোখটা চেক আপ করানোর জন্য, চেক আপ না ঠিক দেখানোর জন্য যে এই সিচুয়েশনে আর ঠিক ধৈর্য ধরতে পারলাম না, তাই একটা ভরসাযোগ্য জায়গা ওখানটা, তাই ওখানেই নিয়ে যাচ্ছি। তো সেই মতো সোমবারের সকাল আজকে, তো রেডি হয়ে আমরা চলে এসেছি ধাত্রীগ্রাম স্টেশনে। আমাদের ট্রেনের টাইম 8:02। তো এখানে এসে দেখলাম একটুখানি দেরি আছে, তাই একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর বাইকে যা পরিমাণে ঠান্ডা লেগেছে, এই চাটুকু একটু হলেও এনার্জি দেবে। তো চলো এবারে চাটা খেয়ে এগোনো যাক। যদিও বিস্কিট আমি নিইনি, আর এরা তার জন্য কেউই নেয়নি। বাপ্পা বলছিল, কিন্তু বিস্কিট আর দুধ চা, বাবা কি দারুণ কম্বিনেশন, তারপর সারাদিনের ব্যাপার। তো সেই জন্য সেই ভরসায় আমি আর খেলাম না। আর এখানে একটু হালকা রোদে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। আর ট্রেনে উঠে ট্রেনের অবস্থা দেখো, এতটা পরিমাণে ভিড় যে কোনো রকমে একটু বসতে পেয়েছি, তাও মানে সেই 3 জনের সিটে গড়িয়ে গড়িয়ে চলে আসছি। তো সেই কারণে বসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর রাতুল বসতেই পারলো না, ওভাবে বসতে পারলো না। তো সেই কারণে বললো, মা আমি দাঁড়িয়ে থাকি। তো আমার আর বাপ্পার সেম অবস্থা। তবে কিছুক্ষণ এইভাবে কাটানোর পরে আমরা একটা জায়গা পেলাম, যাতে 3 জন এক জায়গায় হলাম। তো একটু এগিয়ে পিছিয়ে বসতে পেরেছি। আমাকে দেখলেই বুঝতে পারছো কতটা এগিয়ে বসতে হয়েছে। অসুবিধা হলেও করার কিছু নেই, কারণ এইভাবে ট্রেনে জার্নি করলে এরকম একটু সুবিধা অসুবিধা ম্যানেজ করতেই হয়। তো এই যে দেখো ট্রেন ছুটে চলেছে, আর আমি ভাবছি কতক্ষণে ছেলেটাকে নিয়ে আমি ডক্টরের সামনে দেখাতে পারবো। কারণ ডক্টর যা বলবেন তার উপর ভিত্তি করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি বটে। তো সেই মতো আমাদের সবারই মনের ভিতরে একটা দারুণ টেনশন কাজ করছে। মানে খুব এতটা পরিমাণে কষ্ট হচ্ছে যে কি বলবো বন্ধুরা। কিন্তু ওই যে সব কষ্ট তো সমানভাবে বোঝানো যায় না। মনের ভিতরে এমন একটা অস্বস্তি কাজ করছে, টেনশন কাজ করছে যে কি জানি কি হবে, ডক্টর কি বলবেন, এছাড়া মাথার মধ্যে আর কিচ্ছু কাজ করছে না। দেখো চলে এলাম, নেমে পড়লাম চুচুড়া স্টেশনে। তো এখনও অনেকটা টাইম, আমাদের 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো এবারে আমরা যাব টোটো বা অটোর উদ্দেশ্যে। এই যে রেলগেটটা পেরিয়ে এপারিয়ে এসেই টোটো বা অটো ধরে নিতে পারবো। স্টেশন থেকে খুব একটা বেশি দূর না জানো তো বন্ধুরা। তো এখানে আমরা অটো পেয়ে গেছিলাম। তো অটোতেও বসার সেম ব্যাপার, ওই যে অসুবিধা করে বসতে হলো, কিন্তু অত কিছু আর ঝক্কি করিনি যে পরের অটোতে বা পরের টোটোতে যাব, কারণ ওই যে কতক্ষণে পৌঁছাবো এরকম একটা ব্যাপার। তো চলো কথা বলতে বলতে এই অটোর দাদা একটু ঘুরিয়ে এনেছিলেন বলে একটু দেরি হলো। আর এই যে আই হসপিটাল, এখানে আমরা চলে এসেছি। তো চলো আগে যাব এখানে, যেখানে নাম লেখানোর দরকার বা যেসব মানে জরুরি পরিষেবা যেখানে দেওয়া হচ্ছে, প্রথমেই গিয়ে সেখানে যাব, মানে রিসেপশনে। তো সেখানে এসে পৌঁছে দেখি 11টার আগে কোনো কিছু কার্য হবে না। তো আমরা এখানে একটু বসে ওয়েট করছিলাম। আমার আগে আরও একজন দাদা এসেছিলেন একটা বাচ্চাকে নিয়ে, আর দেখলাম পুরো ফাঁকা। তো সেই মতো পর্যায়ে একটু বিস্কিট জল খেয়ে নিলাম বলা যেতে পারে। তো এইটুকুই গেল। এরপরে আমরা এবার এই দিকের কাজকর্ম মিটিয়ে চলেছি উপরে, কারণ ডক্টর উপরেই দেখবেন। উপরে রাতুলের কিছু চোখের চেক আপ হবে, তারপর ডক্টর এসে দেখবেন। যদিও আমাদের ডক্টর দেখাতে অনেকটা দেরি হয়ে গেছিল, 11টায় অ্যাপয়েন্টমেন্ট বলে আমাদের 1:30টা বেজে গেছিল। কিন্তু এখানে বসে থাকতে না খুব একটা খারাপ লাগেনি, কারণ ডাক্তারখানা আর হসপিটাল আর রেল স্টেশনে বসে থেকে সময় কাটাতে একদমই ভালো লাগে না। কিন্তু এখানে সময় কাটাতে খুব একটা খারাপ লাগেনি এই কারণে, কারণ এখানেই রয়েছে পাশেই গঙ্গা। আর এখানটা বসে গঙ্গাটা দেখতে ভারী ভালো লাগছে। এদিকে রাতুলের কিছুটা চোখে চেক আপ হওয়ার পর, মানে কিছু টেস্ট হওয়ার পর একটু বসতে ওয়েট করতে বললেন, যেরকম হয় সবাই আমরা জানি। তো সেইটাই বসে আছি, আমরা সবাই গল্প করছি আর এই প্রবাহমান গঙ্গাকে দেখছি, মা গঙ্গাকে। তো মনের মধ্যে সব রকম টেনশন মিশিয়ে একটা ভালো লাগাও কাজ করছে, এই ভালো লাগাটা। তো তাই আমি আর বাপ্পা বলছিলাম কতটা বিস্তৃত জায়গাটা, আর কত সুন্দর জায়গা গঙ্গার পাড়ে। আর দেখতে দেখতে জানো তো জোয়ার চলে এসেছে। তাই রাতুল বলছে, দেখো মা, যখন প্রথমে দেখলাম তখন জলটা কত নিচেই ছিল,
আর এখন দেখো কতটা এগিয়ে এসেছে। আমি তাই বাপ্পাকে বলছিলাম, যখন জল বেশি হয় বা বন্যা হয় তখন মানে মানে জল বেড়ে যায় আর কি এক কথায়, তো তখন অসুবিধা হয় না এত কাছে। তো বললো না তেমন কিছু অসুবিধা হয় না, কারণ সেই মতোভাবেই এই বিল্ডিংটা বানানো হয়েছে, আর অবশ্যই সেই রকমভাবেই বানানো হবে। এই কথা বলতে বলতে শুধু টাইমে অতিবাহিত হচ্ছে, কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে। আর এই যে ডক্টর দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এই খোলামেলা জায়গা থেকে তোমাদের মা গঙ্গার একটু দর্শন করালাম। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়বো, কিছু খেতে হবে কারণ 1:45 বেজে গেছে। এবারে কিছু খাওয়া দাওয়া করে তবে আবার ট্রেন ধরবো। আমাদের ট্রেনের টাইম দেখলো বাপ্পা 3:07। তো সেই মতো এখন গিয়ে রেস্টুরেন্টে কিছু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, এই মতো প্ল্যান চলছে। আমার ইচ্ছে ছিল যাই হোক একটু সবজি ভাত খেয়ে নেব, কিন্তু রাস্তা দিয়ে চলতি পথে রাতুলের নাকি বিরিয়ানির গন্ধ এসেছে। তো সেই মতো একটা রেস্টুরেন্ট সামনেই পড়েছিল, তো সেই রেস্টুরেন্টে গেলাম। তো সঙ্গে থাকো, আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে আমরা কি কি খেলাম সেটা অবশ্যই দেখার জন্য। এই যে রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা ভারী সুন্দর, ছোট্টর মধ্যে কিন্তু খুব ছিমছাম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ লোকজনও রয়েছে। বেশ ভালোই লাগলো বলা যেতে পারে। তো চলো কি কি অর্ডার দেওয়া হয়েছে আলোচনা আমরা করে নিয়েছি। রাতুল প্রথমেই বলেছিল মানে রেস্টুরেন্টে ঢোকার আগেই বিরিয়ানি খাবে, তো সেই মতো আমি চিকেন বিরিয়ানি বললাম। তো বাপ্পার জানো অলওয়েজ ফেভারিট মাটন, তো বললো মাটন বিরিয়ানি নাও আর চিকেন চাপ নাও। তো ওনারাও বললেন একটা চিকেন বিরিয়ানি হবে, বাদ বাকি মাটন হবে। তো আমরা সেই মতোই 3টেই মাটন বিরিয়ানি আর 2টো চিকেন চাপ বললাম, কারণ আমার আর অতটা খেতে ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি আমার সেভাবে খিদেই পাইনি জানো তো। তো যাই হোক, ওই যে অতিরিক্ত টেনশন কাজ করছে। তবে ডাক্তারবাবু দেখিয়ে বললেন ভয়ের কোনো কারণ নেই, মেডিসিন দিচ্ছি, মেডিসিনগুলো নিলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে ইনফেকশনটা খুব বাড়াবাড়ি পর্যায়ে গেছে, কারণ এতদিন অতিবাহিত হয়ে গেছে, তো ফলে সারতেও একটু সময় নেবে। তো তবুও ওই যে ডাক্তারবাবু বললেন যে ভয়ের তেমন কোনো কারণ নেই, যে ভয়টা আমরা পাচ্ছিলাম, যেটা এখানকার ডাক্তারে বলেছিলেন সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা, সেরকম কোনো ভয় এখানকার ডাক্তারবাবু বলেননি। তো যাই হোক, চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি, আর বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল, আর তেমনি জুসি ছিল মাটনটা আর আলুটা, সাথে ডিমও দিয়েছিল। তো যাই হোক, আমার তো সাফিসিয়েন্ট হয়ে গিয়ে অনেকটা বেড়ে গেছিলো, আমি আবার ওদের একটু দিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার ট্রেনের অপেক্ষা করতে হবে, কারণ এই যে এতটা দূর জার্নি করার পর আমার না এইসব খাবার খুব একটা পোষায় না, কিন্তু কি আর করা যাবে, শেষে একটু কোল্ড ড্রিঙ্কসটা আমিই বললাম। আর এখানে দেখো মশলা দিয়েছে, এখানকার পরিষেবাটা বেশ ভালো লেগেছে। তো এখানে আমরা স্টেশনে এসে বসে আছি, আর এখানে দেখো স্টেশনের মধ্যেই সব সবজি বিক্রি হচ্ছে, কারণ এই দিকের মানে যারা চাকুরিজীবী, আমার এটা ধারণা তারা হয়তো এই ট্রেনে নেমে আলাদাভাবে বাজারে গিয়ে সবজি কেনার হয়তো বা অতটা সময় করে উঠতে পারেন না, তাই এখান থেকে হয়তো সবজিপাতি কিনতে সুবিধাও হয় বা এই দাদাদের ব্যবসাপত্রও ভালো হয়, এটা আমার চিন্তা ভাবনা। তো বলতে বলতে ট্রেন এসে গেল, আর ট্রেনের যাওয়ার সময়ও অবস্থা দেখো, বাপ্পা কোথায়, রাতুল কোথায়, আর আমি কোথায়, মানে যে যেখানে পেরেছি ঠেলে ঠুলে একটু ঢুকে পড়েছি আর কি। এতটা পরিমাণে ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আমি তো এই চ্যানেলটার মধ্যে ঢুকে গিয়ে কোমরে ভীষণ ব্যথা করছিল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেই জন্যই জানালাটায় একটু ঠেস দিলাম, মানে সামনে অনেক লোক ছিল, আমি ওদের একটু সরে যেতে বলে একটু ঠেস দিয়ে দাঁড়ালাম। আর বলতে বলতে আমরা ধাত্রীগ্রাম স্টেশনে নেমেও পড়েছি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। এখানে বাইক রাখা রয়েছে, ওইটুকু পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর আমরা আবার বাইকেই ফিরবো। পরের দিন দেখা হচ্ছে, টাটা, খুব ভালো থেকো। আর বন্ধুরা অবশ্যই রাতুলকে আশীর্বাদ করো, ওর চোখটা যেন খুব তাড়াতাড়ি সেরে ওঠে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো সবাই মিলে। সবাইকে অনেক ধন্যবাদ যারা রাতুলের খোঁজ চেয়েছো।